সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মোহনা টেলিভিশনের খেলাধুলা নিয়ে আমাদের বিশেষ আয়োজন ওরিয়েন্ট ফুড টাইম স্পোর্টস। পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে আছি আমি সাইফুল ইসলাম নয়ন। আমরা খেলাধুলার গবেষণা, উন্নয়ন পরিকল্পনা, বাস্তবায়নে কথা বলে থাকি কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি, ট্যুরিজম এন্ড স্পোর্টস নিয়ে। তারই ধারাবাহিকতায় আমরা যে আলোচনা করব বাংলাদেশের ক্রীড়াঙ্গনে বিভিন্ন বিষয় নিয়ে, বিশেষ করে সম্প্রতি শেষ হওয়া টি-20 বিশ্বকাপের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব। আর এই আলোচনা অনুষ্ঠানে আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশের অত্যন্ত দুজন প্রিয় মানুষকে। আমার সাথে আছেন জনপ্রিয় ধারাভাষ্যকার চৌধুরী জাফরুল্লাহ সারাফত, আমার সাথে আছেন সিএম কয়েস সামি, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা, প্রবাসী কল্যাণ ব্যাংক। সারাফত ভাই, সম্প্রতি বাংলাদেশের টি-20 বিশ্বকাপে হোস্ট কান্ট্রি হিসেবে এবং আমাদের নিজেদের মাটিতে টি-20 বিশ্বকাপ শেষ করেছি। সেখানে সাফল্যের কথা বলতে আমরা আসলে সেভাবে সাফল্যে আমরা আমাদের ঝুলিতে তেমন কিছু নেই। তারপর আমাদের অনেক প্রত্যাশা ছিল, কিন্তু আমরা তার প্রাপ্তি কোনোভাবেই ঘটাতে পারিনি। নিঃসন্দেহে আপনি বিষয়টি কিভাবে দেখেছেন একজন ক্রীড়া ধারাভাষ্যকার হিসেবে, বিশ্লেষক হিসেবে এবং একজন স্পোর্টস নিয়ে গবেষক হিসেবে আপনি বিষয়টিকে কিভাবে দেখছেন? সাইফুল, এক কথায় যদি বলি, এটি হতাশাজনক, বিব্রতকর, লজ্জাস্কর এবং দুঃখজনক। বাংলাদেশের সমস্যাটা যে জায়গাটিতে, সেখানে খুব বেশি যারা ক্রিকেটের রতি মহারথী তারা কিন্তু খুব বেশি যায় না। আচ্ছা, অলমোস্ট আপনি দেখবেন যে টক শোতে যখন বসে তখন পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করে। আমাকে মাফ করবেন, আমি কারো বিরুদ্ধে না, কারো বিরুদ্ধে কথা বলার জন্য এখানে বসিনি, আপনাদের অনুষ্ঠানে আসিনি। আমি শুধু ক্রিকেটের স্বার্থে, জাতির স্বার্থে, দেশের স্বার্থে অবশ্যই বলতে হবে, আমি কতগুলো কথা বলবো এবং আমি খুব খোলামেলা কথা বলে থাকি। আমার বিবেক যেটা বলে সেটা নিয়ে আমি বলার চেষ্টা করি। বাংলাদেশ প্রথমে প্রতিদ্বন্দ্বিতা করে সাবেক একদিনের ক্রিকেটে বিশ্ব চ্যাম্পিয়ন শ্রীলঙ্কার বিরুদ্ধে, এবং সেটি করে দ্বিপাক্ষিক সিরিজ, আপনি জানেন। তার পরপরই একটা বড় আসর এশিয়া কাপ, যেটিকে বলা হয় এই উপমহাদেশের বিশ্বকাপ। তারপরই মূল বিশ্বকাপ অর্থাৎ টি-20 বিশ্বকাপ। আপনি এত বড় বড় আসর, এত দিন ধরে, প্রায় 2.5 মাস 3 মাস ধরে ধারাবাহিকভাবে বিশ্বের যেসব পরাশক্তি দলগুলো বা বিশ্বখ্যাত, বিশ্বনন্দিত দলগুলো, এই দলগুলোর বিরুদ্ধে ধারাবাহিকভাবে এতগুলো বড় বড় আসরে খেলার মতো যে ফিজিক্যাল ফিটনেস, যে আত্মবিশ্বাস, যে মানসিক শক্তি দরকার, সেটি বাংলাদেশ দলের খেলোয়াড়দের নেই। এর কারণ হলো, যখন ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল ক্যালেন্ডার করে, আইসিসি, আপনি দেখে থাকবেন তারা কিন্তু ওই 7 মাস পরে জিম্বাবুয়ে আসবে বাংলাদেশে, বা 7 মাস পরে বাংলাদেশ যাবে জিম্বাবুয়ে, বা খুব বড় জোর নিউজিল্যান্ড বাংলাদেশে আসবে, ওয়েস্ট ইন্ডিজ আসবে। এর বাইরে আর ক্যালেন্ডারে বাংলাদেশের কোনো জায়গা নেই। আপনি যদি বিশ্বের পরাশক্তি দলগুলোর কথা বলেন, অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা, নিউজিল্যান্ড, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, ইংল্যান্ড, তারা কিন্তু সারা বছর ক্রিকেট খেলে থাকে। ফলে তারা ইউজ টু। আমাদের খেলোয়াড়েরা তারা এইভাবে ইউজ টু না, যে পর পর ধারাবাহিকভাবে এত বড় বড় আসরে খেলা। যার জন্য আপনি দেখবেন যখন ফিল্ডার ফিল্ডিং করে, ডান দিকে বল ধরতে যায়, বাঁ দিকে ঘুরে পড়ে যায়। এয়ারে বলটি যখন তালুবন্দি করতে যায়, একেবারে সহজেই বলটি তালুবন্দি করার কথা, সেই বলটি কিন্তু তালুবন্দি করতে পারে না। এখানে কারণ খেলাধুলার পূর্ব শর্ত হলো আপনার ফিজিক্যাল ফিটনেস। আপনি ফিজিক্যাল ফিটনেসের কথা ল্যাকিং, সেটা কিভাবে আপনি লক্ষ্য করছেন? আমাদের এর আগে আমরা যখন জিতেছি তখন তো কোন দলের সাথে জয়লাভ করেছে, তখন আপনি এটা বলেননি, তাহলে কেন বলছেন? এটি হলো, আমি এখনো বলি, আপনার এই জনপ্রিয় অনুষ্ঠান টাইম স্পোর্টস এর মাধ্যমে আবারও বলি, বাংলাদেশ একদিন বিশ্বকাপ ক্রিকেটে চ্যাম্পিয়ন হবেই হবে। আচ্ছা, সেটি কি? বিষয়টা হলো যে বাংলাদেশ যে এর আগে জয়লাভ করলো, সেটি হলো দ্বিপাক্ষিক খেলা। একটা দলের বিরুদ্ধে বাংলাদেশ প্রতিদ্বন্দ্বিতা করে, তারপরে বিশ্রামে চলে যায় কয়েক মাস। আর এটি হলো পরপর 3টি প্রতিযোগিতা, সেটি বিশ্বকাপের মতো আসর, টি-20, এশিয়া কাপ যেটিকে বলা হয় এই উপমহাদেশের বিশ্বকাপ, যেখানে খেলে সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা। এটি কিন্তু আমাদের ভাবতে হবে, এই যে ধারাবাহিকভাবে এতগুলো বড় বড় দলের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করার মতো ফিজিক্যাল ফিটনেস বাংলাদেশ দলের খেলোয়াড়দের নেই। আপনি আরেকটা বিষয় আমি অ্যাড করবো, যে কনফিডেন্স লেভেল। এবার আমরা প্রত্যেকবারই দেখেছি যে কনফিডেন্স লেভেলের অভাব ছিল এবং ধারাবাহিকতা ছিল না। একই সাথে হচ্ছে প্রত্যেক খেলোয়াড় একই সাথে কিন্তু তাদের নিজের বেস্টও কিন্তু প্রোভাইড করতে পারেনি, কিন্তু জাফরুল্লাহ সারাফত। এক্স্যাক্টলি, বিকজ আপনাকে বলি, বাংলাদেশ যখন একটার পর একটা পরাজিত হয়, যেমন ধরেন শ্রীলঙ্কার সাথে একটি টেস্ট অমীমাংসিতভাবে শেষ করতে সমর্থ হয়, তারপরে যে পরাজয়ের গ্লানি শুরু হলো বাংলাদেশ, এবং একের পর এক
এবং হংকং এর সাথেও মতো, কিন্তু sorry। আপনি জানেন জি। টি-20 বিশ্বকাপে বাংলাদেশ পরাজিত হয়, এশিয়া কাপে ওই আফগানিস্তানের মতো দলের সাথে বাংলাদেশ পরাজিত হয়। ফলে একের পর এক যখন একটা দল পরাজিত হবে তখন আত্মবিশ্বাসের যে অবশিষ্ট থাকে সেটিও কিন্তু থাকে না। আচ্ছা। এটি কিন্তু বাংলাদেশের পরাজয়ের অন্যতম কারণ। আচ্ছা, আমি জাফরুল্লাহ সারাপাত আপনার কাছে আসবো। আমি সিএম কয়েস সামির কাছে যাচ্ছি। স্যার, বাংলাদেশে টি-20 বিশ্বকাপ শুরু হওয়ার আগে কিন্তু আমরা দেখেছি বিএনপি, জামাত সহ অন্যান্য যে দলগুলো আছে তারা কিন্তু বেশ মানে সরকার কিন্তু কনফিডেন্সের অভাব ছিল যে আসলে কি টি-20 বিশ্বকাপটা শুরু করতে পারবে কিনা আসলে, কিন্তু তারপরে এমন একটা সুন্দর বিশ্বকাপ আমরা বিশ্ববাসীকে উপহার দিয়েছি, সত্যি অসাধারণ। আপনি বিষয়টিকে কিভাবে দেখছেন? এর আগে একটু ওনার সাথে আমি অ্যাড করতে চাচ্ছি। একমত হ্যাঁ। এই ব্যাপারে যে বাংলাদেশ কিন্তু একদিন বিশ্ব চ্যাম্পিয়ন হবে। আর যেটা আপনি বলেছেন এটা একটা অস্থিরতার মাঝে কিন্তু ছিল, যে এটা তারপর একটা সুন্দর বিশ্বকাপ আমরা উপহার কিন্তু দিয়েছি। এই বিশ্বকাপ শুধু এমনভাবে উপহার দিয়েছি, আমাদের দেশের কিন্তু ইমেজ পৃথিবীর কাছে একটা অন্য ইমেজ হয়ে গেছে এবং আমরা বাংলাদেশ জি সবকিছু করতে পারে। আচ্ছা। বাংলাদেশ বিশ্ব মানে আমরা যে একটা জাতি হিসেবে যে আমরা গর্ববোধ করতে পারি এই বিশ্বকাপ, এই টি-20 বিশ্বকাপ। আমরা এর আগে 2011 বিশ্বকাপও কিন্তু আমরা সুন্দরভাবে কিন্তু আমরা কিন্তু সম্পন্ন করেছি, কিন্তু এবার একটা করেছি। হ্যাঁ। আর আরেকটা জিনিস যেটা ওনার সাথে আমি বলবো যে আমাদের কিন্তু আমি মনে করি আমাদের যারা প্লেয়ার আছেন তাদের সম্বন্ধে আমি বলছি না, আমাদের বিশ্বনন্দিত প্লেয়ারও আমাদের মাঝে আছেন। আচ্ছা। যেমন সাকিব আল হাসান, সাকিব, মুশফিক, তামিম, ইভেন আমাদের মুশফিকুর রহিম, এবার আর সাকিবুল হাসান তো বিশ্বমানের কি এক নম্বর ছিলেন কয়দিন আগে অলরাউন্ডার হিসাবে। আপনি দেখবেন বাংলাদেশ কিন্তু ফার্স্ট ইনিংসে যে কোনো টেস্ট ম্যাচেরও দেখবেন ফার্স্ট ইনিংসে কিন্তু জাফরুল্লাহ সাহেব আপনি আমার সাথে একমত হবেন যে আমরা ফার্স্ট ইনিংস কিন্তু খুবই ভালো খেলি ডেফিনেটলি। এবং প্রথম টেস্টে অভিষেক মনে আছে আপনার সেই ভারতের 400 রান করে ভারতের বিরুদ্ধে, তারপরে আমরা দ্বিতীয় ইনিংসে 91 রানে অল আউট, 100 রানের নিচে যখন 400 রান করলো আমাদের গর্ব কি ছিল যে বাংলাদেশ ভারতের মতো দেশকে একটা ধাক্কা দিবে এইবার। কিন্তু সেকেন্ড ইনিংসে দেখলাম 100 নিচে পড়ে গেল। আপনি এশিয়া কাপে দেখেন ভারতের বিরুদ্ধে 327 রানের টার্গেট বাংলাদেশের। আমি একটু আপনার কথার সাথে যোগ করি যে সংগঠক হিসেবে কিন্তু বাংলাদেশের প্রশংসা সারা বিশ্বব্যাপী। আপনি দেখেন যে একদিনের ক্রিকেটে যখন বিশ্বকাপ অনুষ্ঠিত হয়, গত বিশ্বকাপ বাংলাদেশও কিন্তু একটা ভেন্যু, ভারত এবং শ্রীলঙ্কা অপর দুটি ভেন্যু, সেখানে যে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশের সংগঠকরা, সেটি কিন্তু বেইজিং অলিম্পিকের পরে দ্বিতীয় সুন্দর উদ্বোধনী অনুষ্ঠান হিসেবে ঘোষণা দেওয়া হয়। অতএব সংগঠকদের প্রশংসা বিশ্বব্যাপী। এর আগে যখন 98 সালে মিনি বিশ্বকাপ বা নকআউট বিশ্বকাপ অনুষ্ঠিত হয় ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে, যেটিতে দক্ষিণ আফ্রিকা প্রথমবারের মতো আইসিসির কোনো টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে, তখনও কিন্তু বাংলাদেশের সংগঠকরা দুর্দান্ত পারফরমেন্স দেখিয়ে তারা কিন্তু সারা বিশ্বকে জানিয়ে দেয় যে আমরা সংগঠক হিসাবে দারুণভাবে পারঙ্গম। আরেকটা কথা বলি বাংলাদেশের ব্যর্থতার জন্য, আপনি যদি ব্যাটিং এভারেজ দেখেন, গড় দেখেন, বাংলাদেশের ব্যাটসম্যানদের 30-35, আপনি যদি বোলারদের ইকোনমি রেট দেখেন সেটি 7.66, 6.67 এরকম। সেখানেও কিন্তু বিশ্বের যারা বিশ্বখ্যাত বিশ্ব নন্দিত বোলার বা ব্যাটিং গড় আমি যেটি বললাম বিশ্বখ্যাত ব্যাটসম্যানদের, তাদের তুলনায় কিন্তু আমাদের ব্যাটসম্যান বা বোলাররা অনেকখানি দুর্বল। সো এত বড় বড় আসরে আমরা যদি প্রত্যাশা করি যে ওরা এখানে অনেক বড় একটা ঘটনা ঘটিয়ে দিবে কান্ট্রি হিসেবে এবং আমাদের হচ্ছে যে হোম সাপোর্ট হিসেবে, কিন্তু আমরা কিন্তু সেই জায়গাটা কিন্তু আমরা কাজে লাগাতে পারিনি। দর্শকদের যে ধরনের আমাদের দেশের মানসিক, সাইফুল আপনাকে বলি যে বাংলাদেশ একদিনের ক্রিকেটে বিশ্ব চ্যাম্পিয়ন হয়নি, টি-20 বিশ্বকাপে বিশ্ব চ্যাম্পিয়ন হয়নি, বাট ক্রিকেটের প্রেমে কিন্তু বাংলাদেশের দর্শকরা বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। আজ যে বাংলাদেশ টেস্ট খেলার মর্যাদা পেল সেটিও কিন্তু এই বাংলাদেশের ক্রিকেট প্রিয় বা ক্রিকেট পাগল 16 কোটি বাঙালির ভালোবাসা, তাদের সমর্থন, তাদের অনুপ্রেরণা, খেলোয়াড়দেরকে উৎসাহিত করা এবং হাজার হাজার দর্শক। আমি আপনার কাছে আসবো 16 কোটি বাঙালির, যেটা কি আসলে এই জিনিসটাকে আমাদের খেলোয়াড় উপলব্ধি করতে পারে নাকি 16 কোটি বাঙালির যে প্রত্যাশা? আপনাকে আমি বলি, আমি পৃথিবীর বিভিন্ন দেশে গিয়েছি, ক্রিকেট না ইভেন ক্রিকেট খেলার যখন এই আয়োজন হয় আমি বিভিন্ন দেশে গিয়েছি। আমাদের দেশে যেটা বললেন আমাদের জাফরুল্লাহ সারাফাত সাহেব যেটা বললেন যে
আমরা কিন্তু আমি ভারতে দেখেছি, ভারতের খেলা ছাড়া অন্য খেলাতে তাদের দর্শক কিন্তু হয়ই না, মানে ক্রিকেট ছাড়া। হ্যাঁ, ক্রিকেটেরই দর্শক কিন্তু ভারতের খেলা না থাকলে হয় না। আমাদের কি, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আমাদের দেশের ফ্ল্যাগ অন্য দেশের ফ্ল্যাগ নিয়ে, মানে আমরা ক্রিকেট বিশ্বপ্রেমী আমরা। হ্যাঁ, আমাদের দেশকে তো আমরা সাপোর্ট করবই এবং করছিও, কিন্তু এর বাইরেও যে অন্য টিমকেও সাপোর্ট করে, এটা কিন্তু বাংলাদেশের মতো অন্য কোনো, আমার চেয়ে আপনি বলতে পারবেন ভালো। আমি শ্রীলঙ্কাতে দেখেছি খেলা, শ্রীলঙ্কার খেলা না থাকলে পরে দর্শকরা মাঠে আসেন না। আচ্ছা, আমি পাকিস্তানের খেলা দেখেছি, পাকিস্তানের খেলা না থাকলে দর্শকরা আসেন না। আমরা তো আমাদের দর্শক, এর আগে ইভেন পাকিস্তান আমলে ক্রিকেট, আমি আমার জীবনের প্রথম ক্রিকেট খেলা দেখি 1958 সালে ঢাকা স্টেডিয়ামে। জি জি, পাকিস্তান আর ওয়েস্ট ইন্ডিজের খেলা। ওয়েস্ট ইন্ডিজের সেই খ্যাতনামা বোলার ওয়েলেসলি হল, এবং বাংলাদেশের ঢাকার দর্শক হিসাবে, ঢাকার দর্শক কিন্তু পৃথিবীর যে কোনো দেশের দর্শকের চেয়ে ঢাকার দর্শকের কিন্তু বিশ্বনন্দিত, যে এরা ভালো খেলোয়াড়দেরকে সাপোর্ট করে। হ্যাঁ, তাদের দেশকে তো সাপোর্ট করে অবশ্যই, কিন্তু ভালো খেলোয়াড়দেরকেও সাপোর্ট করে। স্যার, আমরা এই কথাগুলো শুনবো, কিন্তু তার আগে আমাদের ছোট্ট একটা বিরতিতে যাব। সুপ্রিয় দর্শক, আমরা যাব ওরিয়েন্টাল ফুড টাইম স্পোর্টসের ছোট্ট একটা বিরতিতে। আশা করছি আমাদের সাথেই থাকবেন। সুপ্রিয় দর্শক, বিরতির পর আবারও সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ওরিয়েন্ট ফুড টাইম স্পোর্টসের। সাথে আছেন অত্যন্ত দুজন প্রিয় মানুষ। সিএম কায়েস সামি, যেটা বলছিলাম যে বাংলাদেশ সুন্দর একটি বিশ্বকাপ উপহার দিয়েছে, সেক্ষেত্রে হচ্ছে যে সবার সহযোগিতা ছাড়া কিন্তু আসলে কোনোভাবে সম্ভব হতো না। সেখানে কিন্তু আপনি কিন্তু বিরোধী দল যারা আছে, সরকার অপোজিশন পার্টি, তাদেরকেও কিন্তু আপনি ধন্যবাদ দিতে হবে, কিন্তু কারণ তারা বিশ্বকাপের সময় কিন্তু নিজেদের কোনো কার্যক্রম বন্ধ রেখেছে। যদি আপনি ছোট্ট করে একটু বলেন। আমি মনে করি যে আমরা 16 কোটি মানুষ এক হয়ে গিয়েছিলাম এই বিশ্বকাপের সময়, যে জন্য এটা এত সাকসেসফুল হয়েছে। যদি 16 কোটি মানুষ এক না হতাম, তাহলে কিন্তু এইভাবে এই সাফল্য হতো না, এবং পৃথিবীর বুকে কিন্তু বাংলাদেশ এখন একটি নাম। স্যার, আমরা এমনও এখন কিন্তু আমাদের কিন্তু আপনার অলিম্পিক আয়োজন করার মতো কিন্তু আমাদের কিন্তু সামর্থ্য হয়েছে। ওই যে যেটা শারাফত সাহেব যেটা বললেন, যে আমাদের সংগঠকরা বাঙালি, আমি বলি যে আমরা কি করতে না পারি, আমরা যেমনি ঘুরে দাঁড়াতে পারি। আপনি দেখবেন আমাদের উপর দিয়ে সুনামি যায়, সাইক্লোন যায়, এই যে পলিটিক্যাল অস্থিরতা গেল, অনেক কিরকম দুর্যোগ কিভাবে আমরা ঘুরে দাঁড়িয়ে ভীষণ ভাবে প্রশিক্ষণ যদি দিতে পারেন। অস্ট্রেলিয়াতে দেখেন, তারা কিন্তু শুধু প্রশিক্ষণের বলে আর ফিজিকের বলে। এক সময় দেখেন হকিতে কিন্তু এই উপমহাদেশের নাম ছিল, কিন্তু ফিজিকের কাজ আমরা চলে যাচ্ছি। আমি একটু যোগ করতে চাই, যেমন প্রথমে যেটি বলা হলো যে ক্রিকেটটা কিন্তু আমাদের বিজয় উদযাপনের একটা সবচেয়ে বড় উপলক্ষ। আচ্ছা, এর বাইরে অন্য কোনো উপলক্ষ যেটি উদযাপনের আমরা কিন্তু সুযোগ পাই না, দলমত নির্বিশেষে। আপনি দেখবেন যখন এশিয়া কাপের ফাইনাল হয়, তখন কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী, বর্তমান প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী, সাবেক প্রেসিডেন্ট এবং মন্ত্রীবর্গ, সাবেক মন্ত্রীবর্গ সবাই কিন্তু মাঠে উপস্থিত হয়ে যখন একটা 6 উপহার দেয় সাকিব আল হাসান, সবাই কিন্তু দাঁড়িয়ে করতালির মাধ্যমে অভিনন্দিত করে। এটা কিন্তু অনেক বড় একটা ব্যাপার। মতভেদ বিভিন্ন রকমের থাকতে পারে, ওটা ডিফারেন্ট ইস্যু, বাট ক্রিকেট খেলার জন্য যে সবাই একটা জায়গায় ঐক্যমতে এক জায়গায় মানে চলে আসে, এটা কিন্তু আমাদের জন্য অনেক বড় স্বীকৃতি, অনেক বড় পাওয়া, অনেক বড় পুরস্কার আমি মনে করি। আর প্রশিক্ষকের ব্যাপারটা আমি অনেকবার বলে এসেছি যে ভাষাগত কারণে আমাদের একজন এশিয়ান প্রশিক্ষক কিন্তু খুব জরুরি দরকার। কারণ আমি কাউকে খাটো করব না, বাংলাদেশ দলের হয়ে যারা খেলে থাকেন, 2-1জনকে বাদ দিলে বাদবাকি যারা, তাদের কিন্তু লেখাপড়ার জোরটা খুব বেশি নেই। এটি কিন্তু আমরা খুব ভালোভাবেই জানি। আপনি অস্ট্রেলিয়ার একজন প্রশিক্ষক নিয়ে আসবেন, তিনি যে স্টাইলে ইংরেজিতে কথা বলেন, সেটা বোঝার মতো কিন্তু বাংলাদেশের খেলোয়াড়দের ওই যোগ্যতাটা নেই। অতএব এশিয়ান কোন প্রশিক্ষক যদি হয়, সেটি যদি হয় বাঙালি বাবু সৌরভ গাঙ্গুলি, তিনি বাংলা ভাষায় কথা বলেন, সেটি হতে পারে সানাত জয়সুরিয়া, এক সময়ের ড্যাশিং ব্যাটসম্যান, অর্জুনা রানাতুঙ্গা, রয় ডায়াস, তাদের মতো প্রশিক্ষক হতে পারে, তাহলে বাংলাদেশের ক্রিকেট আমার মনে হয়
অনেক মঙ্গলজনক একটা ভূমিকা পালন করবে বা বাংলাদেশের ক্রিকেটের জন্য সেটি হবে অবশ্যই মঙ্গলের কারণ এশিয়ান একজন প্রশিক্ষক খুবই জরুরি। এর পাশাপাশি আমি একটু কতগুলো নিয়ম নীতির কথা নিয়ে কথা বলতে চাই। যেমন ধরেন বাংলাদেশ দলের কিংবদন্তি সাবেক ক্রিকেটার এবং বাংলাদেশের ক্রিকেটের আমি বলবো যে উজ্জ্বল নক্ষত্র, আমি যদি আইসিসি ট্রফির কথা বলি, সেই আকরাম খান যখন হল্যান্ডের বিরুদ্ধে তিনি 68 রান করেন, বৃষ্টি বিঘ্নিত খেলা, সেই খেলারও ধারাভাষ্য আমি প্রচার করি। সেই অসাধারণ ইনিংস আকরাম খানের, সেই ইনিংস এবং ওই দিন খেলায় জয়লাভ করার কারণেই কিন্তু বাংলাদেশ বিশ্বকাপে কোয়ালিফাই করে এবং প্রথম বিশ্বকাপে গিয়েই কোন টেস্ট প্লেইং কান্ট্রি সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন পাকিস্তানের বিরুদ্ধে জয়লাভ করে। অতএব আকরামকে আমি উচ্চতায় রেখেই বলবো যে এই যে দেখেন আপনার রিপোর্ট চেয়ে পাঠানো হলো 7 দিনের মধ্যে, দলের ম্যানেজার হলেন আকরাম খান। কি দরকার আকরাম খানের ম্যানেজার হওয়া? কোনো দরকার নেই, কারণ ম্যানেজার রিপোর্ট করে যিনি ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান থাকেন। আচ্ছা, তো বোর্ডের ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান কিন্তু আকরাম খান। তাহলে আকরাম খান কি ম্যানেজার হয়ে নিজের নিকট নিজে রিপোর্ট করবেন? এটি পৃথিবীর ইতিহাসে কোথাও দেখা যায়? এই যে ভেতরকার কতগুলো ব্যাপার, এগুলো একদম পরিহার করা দরকার। কোনো দরকার নেই। আকরাম খান তো কিংবদন্তি ক্রিকেটার। আমি সিএম কয়েস সামির কাছে যাব। স্যার, আমরা কিছুদিন আগে দেখেছি যে আপনারা কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি যেটা বলে সেটার ধারাবাহিকতা কিন্তু আপনারা দেখেছি বক্সিং ফেডারেশন কিন্তু আপনারা কিন্তু সেই সিএসআর করেছে এবং খেলাধুলা ডেভেলপমেন্টের জন্য কিন্তু আমরা অল ওভার আমাদের প্রোগ্রামটা হচ্ছে যে নট অনলি ফুটবল ক্রিকেট, অল ওভার স্পোর্টসকে ডেভেলপমেন্ট করতে হবে। আসলে কেন ব্যবসায়িক চিন্তা ভাবনা করে নাকি বাংলাদেশের মানে স্পোর্টসকে ডেভেলপমেন্ট করার জন্য? আমি আরেকটা জিনিস আপনাকে বলবো সিএসআর সম্বন্ধে, যে সিএসআর সম্বন্ধে আমরা এখন দেখছি কি ব্যাংকগুলো শুধু রিলিফ দিচ্ছে। আপনার এইখানে আরেকটা জিনিস করতে হবে যে সেক্টর ওয়াইজ ভাগ করে দিতে হবে। আচ্ছা আচ্ছা। এবং আমাদের স্পোর্টস সেক্টরে আমরা যেভাবে এবং বিশেষ করে ক্রিকেটে যেভাবে না সুনাম করতে পারবো, অন্য কিন্তু সেক্টরে অত সুনাম করতে সম্ভব না। বাট আমাদের ট্রাই টু লেভেল আমরা চেষ্টা করবো, কিন্তু ক্রিকেটের উপর আমাদেরকে প্রাধান্য দিতে হবে, আমাদেরকে স্ট্রেস দিতে হবে ক্রিকেটের উপর বেশি। এবং আপনি দেখেন শ্রীলঙ্কা কিন্তু 1980 দশকের আগে শ্রীলঙ্কা তেমন নাম ছিল না, কিন্তু ওয়ান ডে বলেন টেস্টে বলেন তারা শুধু হারতই। আচ্ছা, আজকে কোথায়? শুধু প্রশিক্ষণের বদৌলতে কিন্তু তারা আজকে এই পর্যায়ে চলে এসেছে। জাফরুল্লাহ শারাফত, আপনি এর আগে আমাদের এটা বলেছিলেন যে বাংলাদেশ একদিন বিশ্ব চ্যাম্পিয়ন হবে, কিন্তু আসলে আমাদের সামনে কিন্তু 9 মাস পরে কিন্তু আমাদের মূল বিশ্বকাপ কিন্তু। ও ইয়েস, ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। ঠিক আছে, সেখানেও কিন্তু আমরা কিন্তু এখন যদি এই অবস্থা যদি থাকি তাহলে আমাদের মূল বিশ্বকাপেও তো আমরা সেভাবে নিজেদেরকে মেলে ধরতে পারবো না। কি করা দরকার? সাইফুল, আপনাকে বলি যে এই যে বাংলাদেশের ধারাবাহিক ব্যর্থতা, দ্বিপাক্ষিক শ্রীলঙ্কার বিরুদ্ধে, এশিয়া কাপ, টি-20 বিশ্বকাপে সবগুলো খেলায় পরাজয়, টি-20 বিশ্বকাপে সবগুলো খেলায় শোচনীয় পরাজয়। এখন থেকে যদি আমাদের আগামী বিশ্বকাপের নজর দেওয়া না হয়, আপনাকে বলে রাখি যে যদি আগামী বিশ্বকাপে বাংলাদেশ সবগুলো খেলায় পরাজিত হয়, তাহলে বাংলাদেশের ক্রিকেট একটা অনেক বড় ধরনের ধাক্কা খাবে। যে ধাক্কা সামলিয়ে ওঠা আমাদের জন্য হয়ে যাবে কঠিন সাধ্য ব্যাপার। সেজন্য যেটি করণীয়, কারণ এখন আমাদের হাতে খুব বেশি সময় নেই। আপনি ওই এজ গ্রুপের কথা বলে আসলে লাভ নেই, কারণ ওটি 5 ইয়ার্স হলো পরিকল্পনা গ্রহণ করতে, আন্ডার 13, আন্ডার 15, আন্ডার 17, আন্ডার 19। এখন যেটি করণীয়, আমাদের যে এ দল বা এ টিম, এই দলটিকে বাংলাদেশ জাতীয় দলের 7-8 জন খেলোয়াড় ঢুকিয়ে দিতে হবে এ দলে, এবং তাদেরকে বিশ্বের যারা পরাশক্তি, বিশেষ করে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড যেখানে আগামী বিশ্বকাপ অনুষ্ঠিত হবে, সেখানে ঘন ঘন ইভেন দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, জিম্বাবুয়ে, ওয়েস্ট ইন্ডিজ, যেখানে ফাস্ট অ্যান্ড বাউন্সি উইকেটে খেলা হয়, যেখানে বাংলাদেশের খেলোয়াড়েরা একেবারেই অনভিজ্ঞ, সেখানে ঘন ঘন পাঠাতে হবে এ টিমকে বা এ দলকে। সেখানে বাংলাদেশ জাতীয় দলের 8 থেকে 10 জন খেলোয়াড়কে ঢুকিয়ে দিতে হবে, যারা ওখানে খেলে খেলে ওই উইকেটে ওই অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডের ওয়েদার কন্ডিশনে নিজেদেরকে মানিয়ে নিতে পারবে। তাহলেই একমাত্র এই যে সামনে বিশ্বকাপ, সেখানে ভালো ফলাফল করা সম্ভব। আর যদি সেটি করা না হয়, তাহলে সেটি হবে বাংলাদেশের ক্রিকেটের জন্য অমঙ্গলের কারণ। আমি যেটি বলতে চাই সেটি হলো যে বাংলাদেশের যারা খেলোয়াড়, তাদের যে স্যালারির কথা আপনি যদি বলেন, আপনি যদি ম্যাচ ফির কথা বলেন, সেটি কিন্তু অন্যান্য দেশের তুলনায় খুবই কম।
এটি আমি একটু বলে রাখতে চাই যে সেটি হলো যে যদি আপনি ওয়ানডের কথা বলেন, আমাদের যারা নাম্বার 1 ক্রিকেটার তারা পেয়ে থাকে 1,50,000, 1,50,000 থেকে আবার ভ্যাট ট্যাক্স কেটে নেওয়া হয়, তখন দেখা যায় তারা পায় 1,30,000। আমি অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা, ইন্ডিয়া, পাকিস্তান তাদের কথা বাদই দিলাম, তাদের স্যালারি বা ম্যাচ ফি তারা পেয়ে থাকে 12-13,000 ইউএস ডলার। সেই তুলনায় আমাদের খেলোয়াড়দের কিন্তু খুবই কম হয়ে যায়। কারণ আপনার সন্তানকে আপনি তখনই ক্রিকেট খেলার জন্য দিবেন যখন আপনি দেখবেন যে তার একটা ফিউচার সে গড়ে তুলতে সমর্থ হবে, আর্থিকভাবে সে অনেক লাভবান হবে। এই মুহূর্তে যেটা বাংলাদেশের খেলোয়াড়রা যেটা পাচ্ছে সেটা কি আপনি কি মনে করছেন না যে এটা অপ্রতুল? ডেফিনেটলি। কেন? এর কারণ হলো আপনি দেখেন জিম্বাবুয়ের মতো দল, সেখানে প্রতি খেলায় তাদেরকে দেওয়া হয় 3.5 লাখ টাকা বাংলাদেশি টাকায়, সেখানে অবশ্যই, এবং সেখানে বাংলাদেশের খেলোয়াড়েরা আপনি যারা নাম্বার 1 তাদের দেওয়া হয় 1,30,000। তাহলে আপনি যে খেলার প্রতি মনোযোগী হবেন, আপনি যে ইন্সপায়ার্ড হবেন, সেখানে কিন্তু একটা চরম ঘাটতি লক্ষ্য করা যায়। আপনাকে যদি জিজ্ঞাসা করি যে আপনার সন্তানকে আপনি ক্রিকেট খেলায় কেন দেবেন, আপনি কিন্তু প্রথমেই জিজ্ঞাসা করবেন যে আপনি কিন্তু পেশাদারিত্ব চালু করতে হবে। কারণটা হলো আর্থিক যে ব্যাপারটা, কারণ সে যখন ক্রিকেট খেলায় মনোযোগী হবে তখন কিন্তু সে আর লেখাপড়ায় মনোযোগী হবে না। একটু স্যারের কাছে যাচ্ছি। স্যার, বাংলাদেশের বর্তমানে যে অবস্থা আছে, বাংলাদেশের ক্রিকেট যে আমরা হারের বৃত্ত থেকে আসলে থেকে গিয়েছি, কিন্তু সেখান থেকে উত্তরণ করা দরকার, আসলে কি করা যেতে পারে আপনি একটু ছোট্ট করে বলেন। আমি তো একটা প্রশিক্ষণ বলেছি। আরেকটা জিনিস দেখেন, ভারত, আমি বলি ভারত কিন্তু, উনি আমার সাথে যদিও দ্বিমত করতে পারে না, আমি একমত হবেন, 1975 সালে যদিও ভারত ওয়ার্ল্ড কাপ জিতে ওয়ানডেতে, কিন্তু ভারতের টিম কিন্তু 1983 সালে কপিল দেবের নেতৃত্বে ভারত চ্যাম্পিয়ন হয়। 1975 সালে এবং 78 সালে দুইবার, তারপর 3 নম্বর বার সবাই জানে ওয়েস্ট ইন্ডিজ এবার কনজিকিউটিভলি 3 বার হবে, কিন্তু সাডেনলি ভারতের কাছে কিন্তু তারা খুব ভাবে শোচনীয় ভাবে হেরে যায় কপিল দেবের নেতৃত্বে। কিন্তু ওয়ার্ল্ড কাপ তারা জিতলো, কিন্তু ভারতের টিম কিন্তু ভালো ছিল না, এবং ভারতের কিন্তু তখন কোনো টিম হিসাবে আপনার ইংল্যান্ড বলেন, অস্ট্রেলিয়া বলেন, এদের সমপর্যায়ে ছিল না। কিন্তু তাদের এই যে প্রশিক্ষণ এবং আরেকটা তাদের দেখবেন রেগুলার ক্রিকেট খেলা হচ্ছে এবং ধারাবাহিকতা, এই যে আইপিএল এর জন্য আজকে কিন্তু ভারত টি20তে বেশ ভালো একটা অবস্থান তৈরি করে নিয়েছিল, এবং যে শ্রীলঙ্কা এবং ভারতের যে খেলা হলো যে কেউ জিততে পারত, দুটোই সমান টিম। সুতরাং আমাদেরকে এইভাবে টুর্নামেন্ট, লিগ, ভারতের রঞ্জি ট্রফি আপনি দেখেন, এবং রঞ্জি ট্রফি থেকে টেস্ট প্লেয়ার আসতেছে ভারতের। আজকে বিরাট কোহলি কিন্তু অনেকের ধারণা হলো সচিন টেন্ডুলকারের থেকে উপরে চলে যাবে, এবং তার এখনকার যে স্ট্যাটিস্টিক্স এভারেজ, আপনার টেন্ডুলকার, সৌরভ গাঙ্গুলি, নবজোৎ সিং সাধু, এরা আউট হয়ে গেলে কিন্তু আর ভারতের হাল কেউ ধরতে পারতো না। জনাব জাফরুল্লাহ সারাফাত, আপনি বারবারই আমাদেরকে শোনান যে বাংলাদেশ একদিন বিশ্ব চ্যাম্পিয়ন হবে, সেই ধারাবাহিকতা আমরা আজও, আপনি যদি আমাদেরকে স্বপ্নের বাণী শোনান কোথায় যাবে বাংলাদেশি ক্রিকেট, আপনি বারবারই কিন্তু শোনান যে বাংলাদেশ কিন্তু বিশ্ব চ্যাম্পিয়ন হবে, আসলে ছোট্ট করে আমি এই মুহূর্তেও বলি বাংলাদেশ একদিন বিশ্বকাপ ক্রিকেটে চ্যাম্পিয়ন হবেই হবে। কারণ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার জন্য কিন্তু 50টা খেলায় মোকাবেলা করতে হয় না, হাতে গোনা কয়েকটা খেলায় জয়লাভ করলেই কিন্তু বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়া যায়। টি20তে কটা খেলা খেলে শ্রীলঙ্কা চ্যাম্পিয়ন হলো আমরা সবাই জানি। অতএব যখন চ্যাম্পিয়ন হবে বাংলাদেশ, চোখের পলকেই বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়ে যাবে। আপনি দেখবেন একটার পর একটা জয়লাভ। আপনি ওয়ানডে ক্রিকেটে নিউজিল্যান্ড অত্যন্ত শক্তিশালী একটা দল, যেখানে অনেকগুলো অলরাউন্ডার খেলে থাকে, সেই নিউজিল্যান্ডকে দুবার ক্লিন সুইপ বা হোয়াইট ওয়াশ করার মতো যোগ্যতা রাখে বাংলাদেশ দলের খেলোয়াড়েরা। অতএব তাদের ট্যালেন্টের কোনো কমতি নেই, তাদের মেধাশক্তির কোনো কমতি নেই, শুধু একটু তাদেরকে বিকশিত করা, প্ল্যানিংটা করে তাদেরকে এগিয়ে নিয়ে যাওয়া। ডেফিনেটলি বাংলাদেশ একদিন, আমি আপনার সাথে একমত হয়ে বলছি, বাংলাদেশ একদিন অবশ্যই বিশ্ব চ্যাম্পিয়ন হবে। জনাব সিএম কায়েসামি এবং মোহাম্মদ জনাব জাফরুল্লাহ সারাফাত, আপনার দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। সাইফুল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। অত্যন্ত জনপ্রিয় অনুষ্ঠান ওরিয়েন্ট ফুড কোম্পানি লিমিটেড টাইম স্পোর্টস, আমি জানি স্যাটেলাইট টেলিভিশন মোহনাকে অসংখ্য ধন্যবাদ। পৃথিবীর বিভিন্ন দেশ থেকে সরাসরি দেখে থাকে, ইংল্যান্ড, আমেরিকা, সৌদি আরব, হোল ইউরোপ। এতক্ষণ যারা এই অনুষ্ঠান উপভোগ করলেন এবং ক্যামেরা ক্রু, ফুল প্যানেলে যারা দায়িত্বপ্রাপ্ত, তাদের সবাইকে জানাই আন্তরিকভাবে ধন্যবাদ, অভিনন্দন এবং মোবারকবাদ। ওনার কথাই আমার কথা। আমিও
এই কথার রিপিটেশন করলাম। আচ্ছা, সুপ্রিয় দর্শক, আমরা আমাদের অনুষ্ঠান একেবারে শেষ প্রান্তে, তবে যাবার আগে বলছি অনুষ্ঠান সম্পর্কে এবং খেলাধুলা সম্পর্কে যে কোনো তথ্য এবং মতামত আপনি আমাদেরকে জানাতে পারেন। আপনি জানান আমাদেরকে, মোহনা জানাবে গোটা বিশ্ববাসীকে। খেলাধুলা করুন, টাইম স্পোর্টস অনুষ্ঠান দেখুন, আর মোহনার সাথে থাকুন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি সাইফুল ইসলাম নয়ন এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে আবার, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন এই কামনায়। আল্লাহ হাফেজ।